চৈতি জিজ্ঞেস করলো। একটা সেভ হাউস আছে, ওখানে পৌঁছাতে পারলে একটু স্বস্তি পাবো। আসিফ বলল, চোখে সতর্ক দৃষ্টি। রাত নিস্তব্ধ, কেবল গাড়ির গতি আর চৈতির উদ্বিগ্ন নিঃশ্বাস চারপাশে ছড়িয়ে পড়ছে। গাড়ির স্পিড এতটাই বেশি যে রাস্তার দুই পাশের গাছপালা ঝাপসা দেখাচ্ছে। চৈতি পেছনে তাকিয়ে দেখল শত্রুরা আর পিছু নেয়নি, তবে আশঙ্কা এখনো পুরোপুরি কেটে যায়নি। রাতুলের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে চোখ খুলতে চাইছে, কিন্তু পারছে না। চৈতি ভয়ে তার হাত শক্ত করে ধরল। আমরা কত দূর? চৈতি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল। আর 10-15 মিনিট, এরপর একটা পুরনো ফ্যাক্টরিতে পৌঁছাবো। সেখানে কয়েক ঘন্টা লুকিয়ে থাকতে পারবো। আসিফ দ্রুত বলল। গাড়ির গতি কমিয়ে আঁকাবাঁকা পথ পার করছে। ডাক্তার ততক্ষণে রাতুলের কপালে হাত রাখল। ওর শরীর গরম হয়ে যাচ্ছে। আমরা কিছু সময়ের জন্য থামতে পারলে ভালো হয়। এখন থামা যাবে না। আসিফ দৃঢ় কণ্ঠে বলল। ওদের কাছ থেকে পুরোপুরি মুক্ত না হয়ে থামলে বিপদ বাড়বে। চৈতি উদ্বিগ্ন চোখে রাতুলের দিকে তাকালো। এই মুহূর্তে কিছু করার নেই, শুধু অপেক্ষা করা ছাড়া। গাড়ি কাঁচা রাস্তা ধরে আরও কিছুক্ষণ চলার পর সামনে পুরনো একটা ফ্যাক্টরিতে ধ্বংসাবশেষ দেখা গেল। আসিফ গাড়ি নিয়ে একটা আড়াল জায়গায় থামল। এখানে নেমে যান, দ্রুত ভিতরে চলুন। আসিফ বলল। চারপাশে চোখ বুলিয়ে নিশ্চিত হলো কেউ পিছু নেয়নি। চৈতি রাতুলকে ধরে গাড়ি থেকে নামলো। আসিফ এবং ডাক্তারও দ্রুত বেরিয়ে এলো। ওকে ভেতরে নিয়ে চলো। ডাক্তার বলল। আমি যতটুকু পারি ওর যত্ন নিব। চৈতি আর এক মুহূর্ত দেরি করলো না। রাতুলের নিস্তেজ শরীর ধরে পুরনো ফ্যাক্টরিতে ভেতরে ঢুকে গেল। বাইরে হালকা বাতাস বইছে, কিন্তু ভেতরে যেন এক অজানা বিপদের অপেক্ষা। ফ্যাক্টরিতে ভিতরে প্রবেশ করেই চারপাশের নিস্তব্ধতা তাদের অভ্যর্থনা জানালো। পুরনো ক্ষয়ে যাওয়া দেয়াল এবং ভাঙা কাছের জানালা অন্ধকারে ঢাকা ছিল। চৈতি রাতুলকে হাতে ধরে ধীরে ধীরে এগিয়ে চলল। ডাক্তার তাড়াহুড়ো না করে শান্তভাবে রাতুলের শরীর পরীক্ষা করতে লাগলো। রক্তক্ষরণ অনেকটা কমে গেছে, কিন্তু ওকে যতটা সম্ভব বিশ্রাম দিতে হবে। চৈতি রাতুলের পাশে বসে তার হাত ধরে ধীরে ধীরে কাঁপছিল। সে জানত এই মুহূর্তে রাতুলের জীবনের উপর গভীর আশঙ্কা আছে। আসিফ ফ্যাক্টরিতে চারপাশে সজাগ চোখে তাকাচ্ছিল, যেন কোনো শত্রু আক্রমণ করতে আসছে। সে আরেকটু সামনে গিয়ে অন্ধকারে খোঁজ নিতে শুরু করলো। সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু সতর্ক থাকতে হবে। আসিফ ফিরে এসে বলল। এখন এখান থেকে বের হয়ে যেতে হবে, কিন্তু যতটা সম্ভব শত্রুদের চোখে পড়বে না। ওরা যদি আমাদের সন্ধান পায়? চৈতি হালকা শঙ্কিত কণ্ঠে বলল। তাহলে আমাদের জন্য কোনো সুযোগ থাকবে না। আসিফ দৃঢ়ভাবে উত্তর দিল। তাই আমরা যত দ্রুত সম্ভব চলে যেতে হবে। ডাক্তার রাতুলের শরীর একটু উল্টে তাকে আরামদায়কভাবে শুইয়ে দিল। ওকে একটু সময় দিন। চৈতি রাতুলের পাশে বসে তারপর তার কপালে হাত রেখে বলল। সব ঠিক হয়ে যাবে। আসিফের দিকে তাকিয়ে বলল। যতটা সম্ভব তোমাকে শক্ত থাকতে হবে। আমাদের এখানে স্থির থাকতে হবে না। যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছাতে হবে। এবার সবাই নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে প্রস্তুতি নিতে শুরু করলো। নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর রাতুলের সুস্থতার জন্য যতটা সম্ভব সময় কাটানো শুরু হয়ে গেল। চৈতি জানত আর কোনো দেরি করলে বিপদ আরও বাড়বে। সময় সীমিত, আর শত্রুদের কাছ থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। ফ্যাক্টরির ভিতরের অন্ধকার আর নিস্তব্ধতা যেন ঘোরের মতো পরিবেশ তৈরি করছে। চৈতি রাতুলের পাশে বসেছিল, কিন্তু তার মন অস্থির ছিল। শত্রুদের কথা, তাদের উপস্থিতি, সেগুলো বারবার তার মাথায় ঘুরছিল। সে জানত এক মুহূর্তের ভুলে জীবন হাতে চলে আসতে পারে। আর রাতুলের অবস্থা, সেই চিন্তা চৈতিকে একদিকে বিপদে ফেলছিল। ডাক্তার কিছুটা সময় পরে উঠে দাঁড়িয়ে বলল। ওর শরীরের তাপমাত্রা কিছুটা কমেছে, তবে তাকে সম্পূর্ণ সুস্থ হতে কয়েক ঘন্টা লাগবে। তবে আমাদের খুব দ্রুত এখান থেকে বের হতে হবে। আসিফ তাড়াহুড়ো করে বলল। এখানে বেশি সময় কাটালে আমাদের অবস্থান জানা যাবে, আমরা বিপদে পড়ব। চৈতি রাতুলের দিকে তাকিয়ে বলল। তাহলে কি আমরা এখান থেকে চলে যাব? ওনার তো এখনো পুরোপুরি জ্ঞান ফিরেনি। দেখুন, আপনি যেভাবে ভাবছেন তার থেকে অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমাদের লক্ষ্য হলো নিরাপদে এখান থেকে বের হওয়া। ভাই, যতটা সম্ভব সাবলীল হতে পারলে আমরা বের হতে পারবো। আসিফ তীক্ষ্ণ চোখে চারপাশের পরিস্থিতি দেখছিল।
চৈতি হতাশ হয়ে মাথা নেড়ে বলল, আপনি ঠিক বলেছেন, আমাদের আর কোনো উপায় নেই। ডাক্তার রাতুলের কপালে ত্বকের গরম অনুভব করে বলল, ও শরীর একটু ঠান্ডা হলে চলাফেরা সহজ হবে, তবে তাকে কখনোই একা ছাড়লে চলবে না। আসিফ এবার স্থির হয়ে বলল, আমরা একটু সুযোগ পেলে পালাতে পারবো, তাতে এখন সময় নষ্ট করা যাবে না। 1 ঘন্টা পর ওরা ফ্যাক্টরি থেকে বের হলো। তারা সবাই প্রস্তুত হতে শুরু করলো, দ্রুত গাড়ি বদলে অন্য রাস্তায় চলে যাওয়ার পরিকল্পনা নিয়ে। সবাই জানতো যত বেশি সময় এখানে কাটাবে ততই শত্রুদের কাছে ধরা পড়ার সম্ভাবনা বেড়ে যাবে। এখান থেকে বের হতে আর দেরি করা যাবে না, সবাই প্রস্তুত হও। আসিফ কঠিন কণ্ঠে বলল, গাড়ি চালানোর প্রস্তুতি নিতে। চৈতি নিজের চারপাশে তাকিয়ে দেখল, তারা বিপদমুক্ত হয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা ছিল না। তবে এখনই পালাতে না পারলে হয়তো আর কখনো পারবে না। রাতুলের শরীর ধীরে ধীরে আরও স্থিতিশীল হচ্ছিল, কিন্তু এখন তাকে কিছুটা সময় লাগবে। এর মধ্যেই সময় আরও পিছিয়ে যাচ্ছে। আসিফ একবার ফিরে তাকিয়ে চৈতিকে বলল, সব ঠিক থাকবে, শুধু আমরা যদি দ্রুত চলে যাই। চৈতি মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ, ঠিক আছে। তারা একে একে গাড়িতে উঠে বসলো। আসিফ গাড়ি চালাতে শুরু করলো, তবে তার চোখ চারপাশে সতর্কভাবে নজর রাখছিল, যেন শত্রুরা কোনো কোনো জায়গা থেকে আক্রমণ করতে পারে। ফ্যাক্টরির বাইরের রাস্তা এখনো আরো তলিয়ে যাচ্ছে। কেবল তাদের দ্রুত গতিতে গাড়ির শব্দ ভেসে আসছে। গাড়ির ইঞ্জিনের গর্জন ভেতরকার শুনশান পরিবেশ এক ধরনের অস্থিরতা তৈরি করছিল। আসিফ গাড়ি চালাচ্ছিল দ্রুত, কিন্তু তার চোখ ছিল চারপাশে। সময় যেন থমকে দাঁড়ানোর মতো মনে হচ্ছিল, কিন্তু শত্রুর মুখোমুখি হওয়ার ঝুঁকি ছিল প্রতিটি মুহূর্তে। চৈতি রাতুলের পাশে বসে, তার শ্বাস প্রশ্বাসে এক ধরনের গতি ফিরতে দেখল। ডাক্তার আস্তে আস্তে রাতে তার শরীরের পরীক্ষা করতে লাগলো, কিন্তু তারপরও রাতুল পুরোপুরি জ্ঞান ফেরেনি। ওর অবস্থা কিছুটা উন্নতি হচ্ছে, কিন্তু এখনো সময় লাগবে। ডাক্তার বলল, কিছুটা চিন্তিত। কিন্তু সঠিক সময়ে যদি ওর যত্ন না নেওয়া হয় তো বড় বিপদ ঘটতে পারে। চৈতি কপালে হাত দিয়ে রাতুলের মুখের দিকে তাকালো। স্নেহ ও উদ্বেগের মিশ্রিত অনুভূতি তার চোখে স্পষ্ট ছিল। উনি কি সুস্থ হবে? আসিফ গাড়ি চালাতে চালাতে সোজা হয়ে বলল, এটা বলতে পারছি না, তবে আমরা যতটা সম্ভব দ্রুত গন্তব্যে পৌঁছাবো। যদি কোনো বিপদ হয় তাহলে আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। চৈতি কিছুক্ষণ চুপ করে থাকলো। তার মনে হচ্ছিল যতটা সময় কাটবে শত্রুর কাছ থেকে পালানোটা আরো কঠিন হয়ে পড়বে। কিন্তু এখানকার মতো রাতুলের সুস্থতা একমাত্র প্রাধান্য ছিল। গাড়ি চলতে চলতে আসিফ এক চোখে রঙিন আলো দূরে দেখতে পেল। কিছু সময় পরেই তারা রেল লাইন পার হয়ে নির্জনা গ্রামের মাঝখানে পৌঁছল। এখানে থামুন। ডাক্তার বলল। রাতুলকে এখানেই কিছু সময় বিশ্রাম নিতে হবে। আসিফ থামালো গাড়ি। গ্রামের নির্জন রাস্তায় তারা একটা পুরনো বাড়ির কাছাকাছি চলে গিয়েছিল। এখানে আমরা কিছু সময় নিরাপদে থাকতে পারবো। আসিফ বলল, গাড়ির দরজা বন্ধ করে দেওয়ার পর। চৈতি, আসিফ ও ডাক্তার রাতুলকে ধীরে ধীরে গাড়ির ভেতরে নিয়ে এলো। বিকেলের আলো দূরে কোথাও ঢলে পড়েছে, আর তারা জানতো এখন সময়টা তাদের পক্ষে নেই। এখানে যদি কেউ আসে আমরা পালানোর জন্য প্রস্তুত থাকতে হবে। আসিফ সতর্ক কণ্ঠে বলল। হ্যাঁ, কিন্তু উনি সুস্থ না হলে পালাতে হবে কিভাবে? চৈতি উদ্বেগ নিয়ে বলল। যত দ্রুত সম্ভব আমরা ঠিকমতো চিকিৎসা নিতে পারলে তাকে সুস্থ করার চেষ্টা করব। ডাক্তার আশ্বস্ত করে বলল। এখন এই নির্জন জায়গায় তারা আবার কিছু সময়ের জন্য স্বস্তি পেল, কিন্তু জানতো এই মুহূর্ত শুধু সাময়িক। সব বিপদ কাটিয়ে অবশেষে তারা নিরাপদ আশ্রয়ে পৌঁছালো। রাতুলকে রুমের ভিতরে শুয়ে দেওয়া হয়েছে। তার মুখ ফ্যাকাশে, নিঃশ্বাস ধীরে স্থির, কিন্তু শরীরটা বেশ উত্তপ্ত। ডাক্তার ব্যাগ খুলে দ্রুত কিছু ওষুধ বের করে দিলেন। জ্বরটা বেশি, তবে ভয় পাওয়ার কিছু নেই। ডাক্তার বললেন। আসিফ ক্লান্ত শরীরে চৈতির পাশের সোফায় বসে পড়ল। চৈতিও যেন কিছুক্ষণ পর বুঝতে পারল সত্যিই তারা এখন নিরাপদ। দীর্ঘশ্বাস ফেলল সে, একরকম স্বস্তির অনুভূতি নিয়ে। সব ঠিক হয়ে যাবে, তাই তো? আসিফের দিকে তাকিয়ে বলল চৈতি। আসিফ মাথা ঝাঁকালো। ইনশাআল্লাহ, তবে আমাদের আরও সতর্ক থাকতে হবে। আমরা যতই নিরাপদ ভাবি ওরা এখনো খুঁজছে। চৈতি চুপ হয়ে গেল। তার চোখ ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে।
কিন্তু মন পড়ে আছে অন্য কোথাও। রাতুলের দিকে তাকালো একবার। কপালের উপর ভেজা কাপড় রাখা হয়েছে, গায়ে হালকা কম্বল। নিঃশ্বাস স্বাভাবিক মনে হলেও মুখের রেখাগুলো বলে দিচ্ছে ভেতরে কোথাও একরকম যন্ত্রণা লুকিয়ে আছে। এত কাছে থেকে মৃত্যু দেখতে পাবো কখনো ভাবিনি। চৈতি ফিসফিস করে বলল। আসিফ এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর মৃদু স্বরে বলল, মৃত্যুর কাছাকাছি থাকলে জীবনকে নতুনভাবে বোঝানো যায়, কিন্তু আমরা এখনো বেঁচে আছি, সেটাই বড় কথা। চৈতি কিছু বলল না, চোখ বন্ধ করে পেছনের সব ঘটনার কথা ভাবছিল। সত্যি কত বড় ঝামেলা সামলে এসেছে তারা। হঠাৎ ডাক্তার ব্যাগ গুছিয়ে পাশে বসে রইল। আসিফ চৈতির দিকে তাকিয়ে বলল, ভাবি একটু বিশ্রাম নেন, অনেক ধকল গেছে আজ। চৈতি মাথা নাড়ল। আমি ঠিক আছি, রাতুল যদি জেগে ওঠে তখন থাকতে হবে। আসিফ আর কিছু বলল না, চুপচাপ একটা সিগারেট বের করে হাতে ঘোরাতে লাগলো, কিন্তু ধরালো না। ঘর জুড়ে নীরবতা নেমে এলো। নিঃশব্দে বয়ে চলল রাতের বাতাস, কিন্তু যেন সেই নীরবতার ভেতরেও কিছু অজানা আশঙ্কা রয়ে গেল। চৈতি সোফা থেকে উঠে রাতুলের কাছে গিয়ে বসলো। শক্তপোক্ত দেহের মানুষটা আজ কিভাবে কাতর হয়ে শুয়ে আছে। চারদিকে ভোরের আলো ছড়িয়ে পড়ছে, ফজরের আজান শোনা যাচ্ছে। ডাক্তার একটা ব্যথার স্প্রে বের করে পায়ে স্প্রে করে নিল। আসিফ ডাক্তারকে নিয়ে পাশের রুমে চলে গেল। চৈতি কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিয়ে ছুঁয়ে দিল রাতুলের কপাল। এখনো জ্বরটা আছে। চৈতির ঘাড়টা ব্যথায় টনটন করছে। রাতুলের পাশে শুয়ে পড়ল চৈতি। কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতেও পারেনি। সকালের তপ্ত রোদ জানালা গলে ঘরের ভেতর এসে পড়ছে। সেই উজ্জ্বল আলোতেই ঘুম ভেঙে গেল রাতুলের। মাথাটা ভার হয়ে আছে, যেন অসহ্য ব্যথায় চোখ মুখ কুঁচকে উঠল সে। কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো কোথায় আছে। চারপাশটা ভালো করে দেখতেই চিনতে পারলো এটা ওরই গ্রামীণ বাড়ি। এই বাড়িটি রাতুল বহু যত্নে নিভৃতে গড়ে তুলেছিল, একান্ত নিজের মতো করে। বাইরের কেউ জানতো না, শুধুমাত্র আসিফ ছাড়া। বুকের ভেতর পরিচিত উষ্ণ একটা শ্বাস টের পেয়ে ঘাড় কাত করলো রাতুল। পাশে তাকাতেই চোখ আটকে গেল। চৈতি ওর বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। নিঃশ্বাসের ভারী ওঠানামায় চুলগুলো এলোমেলো হয়ে মুখের পাশে এসে পড়েছে। রাতুল নিঃশব্দে তাকিয়ে রইল। কতদিন পর এভাবে এত কাছ থেকে চৈতিকে দেখছে সে। এই মুহূর্তটা যেন স্বপ্নের মতো মনে হলো। সব ঝড় পেরিয়ে সমস্ত বিপদ ঠেলে এই জায়গায় এসে পৌঁছেছে তারা। এক মুহূর্তের জন্য সব কষ্ট, ভয়, আতঙ্ক ম্লান হয়ে গেল। শুধু থেকে গেল একরকম প্রশান্তি, যেন সময়টা একটু ধীর হয়ে গেছে তাদের জন্য। রাতুল গভীর শ্বাস নিল। হয়তো এতদিন পরে সত্যি একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সময় এসেছে। হাতটা বাড়িয়ে চৈতির এলোমেলো চুলগুলো ঠিক করে দিল। খুব শখ জাগলো চৈতির কপালে তার তপ্ত ওষ্ঠখানা ছুঁয়ে ভালোবাসার স্পর্শ করতে। নিজেকে সংযত করলো, দীর্ঘ শ্বাস ফেলে চৈতির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন হাজার বছরে আমরণ তৃষ্ণা মেটাচ্ছে। আস্তে আস্তে ওঠার চেষ্টা করলো রাতুল। অস্ফুট স্বরে ব্যথায় আর্তনাদ করে উঠল। রাতুলের আর্তনাদের শব্দে চৈতি ধরফরিয়ে উঠল। দেখলো রাতুল একা একা বিছানা থেকে ওঠার চেষ্টা করছে। চৈতি রাতুলের কাছে গিয়ে বলল, এ কি, আপনি একা একা কেন নামছেন? আমাকে ডাকতে পারতেন। চলুন, আমি নিয়ে যাচ্ছি। বলে চৈতি রাতুলের ভরটা কাঁধে নিয়ে নিজে ওয়াশরুমের দিকে নিয়ে আসলো। রাতুল ফ্রেশ হয়ে ভিতর থেকে বলল, চৈতি, জি বলুন। আলমারিতে দেখবে আমার জামা আর টাওয়েল রাখা আছে, একটু নিয়ে আসো তো। চৈতি আলমারি খুলে জামা আর টাওয়েলটা নিয়ে ওয়াশরুমের দরজার সামনে এসে দরজাটা নক করলো। রাতুল বাঁকা হেসে দরজাটা খুলে চৈতির হাত সহ টেনে ওয়াশরুমের ভিতরে নিয়ে এসে জামা আর টাওয়ালটা রেখে দিয়ে শাওয়ারটা অন করে দিল। ভিজে গেল দুজন একসাথে। চৈতির ভিজন্ত দেহটাকে দেখে রাতুলের মনে হচ্ছে এক সরোবরের ফুটে ওঠা কোনো এক শ্বেত পদ্ম। রাতুল মোহনীত দৃষ্টিতে তাকিয়ে আছে চৈতির দিকে। লজ্জায় আড়ষ্ট হচ্ছে চৈতি, যেন লুকাতে পারলেই বাঁচে। রাতুল তার নেশালো কণ্ঠে বলল, ওহে রমণী, যেই দিন তুমি আমার হয়ে যাবে, দিন হয়ে যাবে রাত, ভালোবাসার কথা বলবো আমরা সারা রাত। চৈতি নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, আমি আসছি। তারপর চলে যাওয়ার জন্য এগিয়ে যেতে নিলে রাতুল হাত টেনে সামনে দাঁড় করালো চৈতিকে।
তারপর বলল, আর কতদিন আমাকে দূরে সরিয়ে রাখবে চৈতি? আমাকে বলতে পারো? আমার মনে যে প্রচণ্ড দহন হয়, এই দহনটা কেন দেখো না? আমি আর পারছি না চৈতি। আমি তো মানুষ, আমার কষ্ট হয়, সেই কষ্টটা কেন দেখো না? চৈতি কেঁদে দিয়ে বলল, আমি ট্রাই করছি, বিশ্বাস করুন, কিন্তু আমি ছোঁয়ার আগে যে শত নারী আপনাকে ছুঁয়ে দিয়েছে, আমি কি করে মেনে নিব বলতে পারেন? আমি যখনই আপনাকে ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে দেখেছি, ততবার আমার মনটা বলে উঠেছে আপনার শরীরে মিশে আছে হাজারো নারী স্পর্শ। ঘৃণা লাগে আমার তখন। রাতুল চৈতিকে এক টানে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, আমরা চোখে যেটা দেখি, কানে যেটা শুনি, সেটা ঠিক না চৈতি, তার আড়ালেও সত্যি লুকিয়ে থাকে। আজ আমি তোমাকে সেই সত্যিটা বলবো। যাও, ভিতরে যাও, আমার একটা শার্ট পরে নিও, আমি আসছি। আজ সত্যিটা জানার পর তুমি যা সিদ্ধান্ত নিবে তাই মাথা পেতে নিব। যাও, আসছি। চৈতি চলে গেল। চৈতির যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। চৈতি রাতুলের একটা শার্ট গায়ে দিয়ে চাদর জড়িয়ে নিয়েছে। রাতুল শাওয়ার সেরে এসে চৈতির পাশে বসে তার হাত দুটো ধরে বলল, আমি জানি না আমি যা বলবো তুমি বিশ্বাস করবে কিনা, কিন্তু আমি আজ সব সত্যি কথা বলবো। সবটা শোনার পর সিদ্ধান্তটা তোমার চৈতি। রাতুল একটু থেমে শ্বাস নিল। চৈতি, আমি জমিদার বংশের ছেলে, এটা তো তুমি জানো। ছোটবেলায় মা ছিল না আমার, বাপ চাচাদের অত্যাচার দেখে আমি বড় হয়েছি। আমাকে কখনো শেখানো হয়নি মেয়েদের সম্মান করার কথা, শিখিয়েছে শুধু নারীদের নরম দেহটাকে ভোগ করার কথা। রাতুলের কণ্ঠ ভারী হয়ে উঠল। আমি কখনো ভালোবাসা পাইনি চৈতি, শুধু পেয়েছি আঘাত। সেই সব অনাদর আর অবহেলা থেকে আমার যাতায়াত শুরু হয় আমাদের জমিদারের কুঠি বাড়িতে। আমি তখন ছোট ছিলাম, কোনো ভুল করলেই আমাকে চাবুকে মারা হতো। ভালোবাসা কাকে বলে আমি জানতাম না, এমন করেই বড় হয়েছি। কলেজে ভর্তি হওয়ার পর রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ি, সেখান থেকেই ধীরে ধীরে আজকের এই অবস্থানে আসা। রাতুলের চোখে জল টলমলো করতে লাগলো। অনেক দিন হলো আমি পতিতালয়ে যাই না, প্রায় ছেড়ে দিয়েছিলাম, কিন্তু একদিন একটা পার্টিতে আমাদের সব রাজনৈতিক নেতা ডাক পেয়েছিল, আমিও গিয়েছিলাম। সেইটাই ছিল আমার জীবনের কাল। আমার ড্রিঙ্কে ড্রাগ মেশানো হয়েছিল। ড্রাগের প্রভাবে আমি একজন মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে যাই। সেই ঘটনার ভিডিও তারা তুলে নেয়। চৈতির চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। রাতুল কাপা কণ্ঠে বলল, আমি কখনো এসব তোয়াক্কা করিনি, কিন্তু সেই ভিডিও ছড়িয়ে পড়ে। প্রতিটি চ্যানেল, খবরের কাগজে আমাকে নারীসঙ্গ ও খারাপ জীবনযাপনের জন্য অভিযুক্ত করা হয়। তখন থেকে আমি আবারও বিপথে চলে যাই, আবার যাতায়াত শুরু হয় পতিতালয়ে। রাতুলের কণ্ঠে অনুতাপের ছোঁয়া। তবে হঠাৎ করেই তোমার সাথে দেখা, সেই প্রথম দেখাতেই আমার হৃদয়ে প্রেমের বাগিচা তৈরি হয়েছিল। সেই বাগিচার প্রথম নীল প্রজাপতি হলে তুমি চৈতি। রাতুলের চোখের জল এবার আর ধরে রাখা যায় না। চৈতি তার হাত শক্ত করে ধরে। রাতুল কাঁপা কাঁপা কণ্ঠে বলে, চৈতি, আমায় একটু ভালোবাসো, আমাকে একটু ভালোবাসার ভিক্ষা দাও, আমাকে দয়া করো। আল্লাহ তাআলা তো মাফ করে দেন, তার কাছে মাফ চাইলে তিনি ক্ষমা করেন। তুমি কি আমাকে মাফ করবে না? আমাকে সঠিক পথে ফিরিয়ে আনার কেউ ছিল না, ঠিক ভুল দেখানোর কেউ ছিল না। তোমার আগমনে আমার জীবন বদলে গেছে। তুমি এলে, আমাকে ঠিক ভুল, পাপ পুণ্য, নীতি আর আদর্শের মানে বোঝালে। আমি তোমার চোখে নিজের অপরাধগুলো দেখতে শিখেছি। চৈতি, আমি সত্যি বদলাতে চাই। আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ। রাতুলের কণ্ঠে অনুশোচনা ও ভালোবাসার মিশ্রণ। চৈতি চোখের জল মুছতে মুছতে রাতুলের দিকে তাকিয়ে থাকে। চৈতি ঠোঁট কামড়ে ধরে ধরে নিজেকে ধাতস্থ করে তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে একটু সময় দিন, আমার সময় লাগবে। তুমি আজীবন সময় পাবে প্রিয়তমা, কিন্তু আমার মতো ভালো কেউ তোমাকে বাসবে না। চৈতি কি আপন করে নেবে রাতুলকে? জানতে হলে পরের গল্পের সাথেই থাকুন। চৈতি কাচুমাচু হয়ে বিছানার এক কোণে বসে আছে। তার গায়ে এখনো হালকা কাঁপুনি, চোখে একটু ঘুম, একটু ভয় আর প্রচণ্ড দ্বিধা। রাতুল পাশ ফিরে শুয়ে চৈতির কোমরটা হালকা করে জড়িয়ে রেখেছে। ঘরের ভেতর নিস্তব্ধতা, যেন সময়টাও থেমে আছে দুজনের মাঝখানে।
চৈতি চোখ বন্ধ করে আবারও ভাবতে লাগলো রাতুলের বলা কথাগুলো, প্রতিটা কথা যেন কোথাও গভীরে গিয়ে বাজছে। ভেতরটা এলোমেলো লাগছে ওর, নিজেকে স্থির রাখতে চাচ্ছে কিন্তু পারছে না। রাতুল আসতে বলল, এই ছোট মাথায় এত চাপ নিও না চৈতি। ভালোবাসা জোর করে হয় না, হয়তো সময় লাগবে, কিন্তু আমি অপেক্ষা করব। যতদিন না মৃত্যু আসছে, যতদিন না কেয়ামত হচ্ছে, ঠিক ততদিন আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি যদি আমায় কাছে আসতে না দাও তাহলে ছায়া হয়ে থাকবো পাশে, তোমার চারপাশে ভালোবাসা দিয়ে একটা বেষ্টন তৈরি করব, যেখানে শুধু তুমি থাকবে, নিরাপদ, শান্ত আর আপন। চৈতি চোখ বন্ধ করেই শুনছিল। শব্দগুলো বুকের ভেতর কাঁপন তুলছিল। টলমল চোখে তাকালো রাতুলের দিকে। হুট করে ওর বুকের মধ্যে মুখ গুজে জাপটে ধরল রাতুলকে। একটা গাঢ় নিঃশ্বাস ফেলে হঠাৎ ডুকরে কেঁদে উঠল। রাতুল ওকে শক্ত করে জড়িয়ে নিল। মনে হলো সময় হয়তো সত্যিই বদলে যাচ্ছে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। রাতুল চৈতিকে চাদরে মুড়িয়ে রেখে বিছানা থেকে নেমে দরজাটা খুলে দিল। আসিফ দাঁড়িয়ে, হাতে একটা শপিং ব্যাগ। ভাই, এর থেকে ভালো জামা পাইনি, তবে একদম সুতি, আরাম বোধ করবে ভাবে। রাতুল মাথা নাড়িয়ে ব্যাগটা নিয়ে দরজা বন্ধ করে দিল। চৈতির হাতে ব্যাগটা দিয়ে বলল, তোমার ড্রেস এসে গেছে, পরে নাও। আমি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। চৈতি মাথা নেড়ে ব্যাগ নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাদামাটা সুতি জামা পরে বের হলো কিছুক্ষণ পর। নীরব পায়ে এগিয়ে এসে বলল, আপনি বসুন, আপনার জন্য আমি খাবার নিয়ে আসছি। রাতুল ভ্রু কুঁচকে বলল, তুমি রান্নাঘরের আশেপাশেও যাবে না চৈতি। কেয়ারটেকারের বউ আছে, ওনার রান্না করার কথা। ঠিক আছে, আমি শুধু গিয়ে দেখি কি রান্না করেছে। আপনাকে তো খাওয়াতে হবে, তারপর মেডিসিনও খেতে হবে। রাতুল মাথা নাড়িয়ে সম্মতি দিল। চৈতি রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখে কেয়ারটেকারের বউ রান্না প্রায় শেষ করে ফেলেছে। ও একটু হাসি মুখে বলে উঠল। চৈতি হালকা হাসলো। হুম, অনেক আগেই। চৈতি খাবার প্লেটে তুলে নিয়ে রুমের ফিরে এলো। রাতুল উঠে বসতে চাইলে চৈতি থামিয়ে বলল, উঠবেন না, আমি খাইয়ে দিচ্ছি। রাতুল একটু অবাক হলো। চুপচাপ তাকিয়ে রইল চৈতির মুখের দিকে। নিজের অজান্তেই চোখের কোণে এক চিলতে শান্তির ছোঁয়া খেলে গেল। এক জীবনে মানুষ সবকিছু পায় না, কিন্তু যতটুকু পায় সেইটুকু হয়ে ওঠে অনেক কিছু। আজকের এই যত্ন, এই নীরব ভালোবাসা, রাতুলের কাছে এর চেয়ে বড় কিছুই নেই। চৈতি খুব যত্ন করে এক এক করে তুলে দিচ্ছিল খাবার। রাতুল নির্বাক হয়ে খেয়ে নিচ্ছিল। ভালোবাসার শব্দে নয়, কাজে প্রকাশ পাচ্ছে আজ। খাওয়া শেষ হলে ওষুধ খাইয়ে দিল চৈতি। ঠিক তখনই রুমে ঢুকলো আসিফ আর ডাক্তার। ডাক্তার ব্যস্ত হয়ে পড়লো রাতুলের ড্রেসিং নিয়ে। আর আসিফ তখন ভিডিও কলে পতিতালয়ের কাজ দেখাচ্ছে রাতুলকে। রাতুল মন দিয়ে সব দেখছে, সব শুনছে, তবে তার চোখটা আটকে আছে শুধু এক জায়গায়, চৈতির মুখের দিকে। একটা সময় ছিল যাকে সে দূরে সরিয়ে দিতে চেয়েছিল। আজ সেই চৈতি তার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছে। একটু পরে আসিফ আর ডাক্তার রুমে ঢুকল। ডাক্তার পেশাদার ভঙ্গিতে ব্যাগ খুলে রাতুলের ড্রেসিং করতে শুরু করলো। ওদিকে আসিফ ফোন হাতে নিয়ে বলল, ভাই, ওইখানে যা বলেছিলেন সব কাজ প্রায় শেষ, এখন লাইভ দেখাচ্ছি, আপনি একবার দেখে নিন। রাতুল মাথা নাড়ল। আসিফ ফোনের ভিডিও কল অন করে ক্যামেরা ঘুরিয়ে দেখাতে লাগলো পুরো জায়গাটা। পতিতালয়ের ভাঙচুর, উদ্ধারকৃত মেয়েদের নিরাপদ আশ্রয়ে পাঠানোর প্রক্রিয়া আর আশেপাশের কিছু ডিটেইল। রাতুল এক দৃষ্টে দেখছিল। ডাক্তারের হাতে ব্যথা লাগছিল ঠিকই, কিন্তু মুখে কোনো ভাঁজ নেই, তবে চোখে একটা দৃঢ়তা। অন্যায়কে শেষ করতে হলে এই রকমই যুদ্ধ চালিয়ে যেতে হবে। আর পাশে যদি কেউ চুপচাপ যত্ন করে রাখে, তাহলে সেই লড়াইটা কিছুটা হলেও সহজ হয়ে যায়। রাতুল শুয়েছিল। ঠিক সেই সময় আসিফ এসে বলল, ভাই, হুম, বলো, শুনছি, বলে উঠে বসলো। নাহিদ হাসান ইনভাইট করেছে সমস্ত নেতাদের, এবং সেই লিস্টও আপনিও আছেন। কবে পার্টি? ঈদের দিন, শুধু তাই নয়, সাথে ভাবিকেও ইনভাইট করেছে। কি? জি ভাই, এখন কি করবেন? আপনার ঘাটাও তো শুকায়নি, দুদিন পর তো ঈদ।
আসিফ 2 দিন আগে হোক বা 2 দিন পরে হোক আমাকে তো শহরে ফিরতেই হতো। একটা কাজ করো, গাড়ি রেডি করো, একটু পরে আমরা বের হব। কিন্তু ভাই এভাবে কি যাওয়া ঠিক হবে? আমাদের কথা বাদই দিলাম, ভাবি ওনার সেফটিও তো ভাবতে হবে যদি কিছু হয়ে যায়। বিশ্বাস রাখো, আসিফ কিছুই হবে না। আমি আছি তো ওকে আগলে নেওয়ার জন্য। আমার বাহুডোরে ওকে আগলে নিব ভাবিস না। তোর ভাবি বাঘিনীও এত সহজে হার মানার মেয়ে না। তোকে যা বলেছি তাই কর। আর তোর ভাবিকে বাগান থেকে ডেকে আন, বলবি আমি ডেকে পাঠিয়েছি। আসিফ মাথা নেড়ে চলে গেল। আসিফ চলে যেতে দীর্ঘশ্বাস ফেলল রাতুল। আসিফ চৈতিকে খবর দিতে চৈতি ছুটল রাতুলের পানে। রাতুলের সামনে এসে থামতে চৈতি বলল, কিছু কি হয়েছে? আমাকে ডেকে পাঠালেন যে? এমনি শোনো, রেডি হয়ে নাও, একটু পরে আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। কি? আমাদের তো আরো 2 দিন থাকার কথা ছিল। আপনার ঘা তো সুখ হয়নি। ওটা নিয়ে ভেবো না চৈতি, আমার এইসব যা ক্ষতে অভ্যাস আছে, খুব জরুরি কাজ, তাই না গেলেই নয়। বোরকা আর নিকাব পরে রেডি হয়ে নাও। চৈতি বোরখাটা পরে নিয়ে হিজাবটা বেঁধে নিয়ে মুখে নিকাবটা বেঁধে নিয়ে রাতুলের সব মেডিসিন নিয়ে নিল। একটু পরে আসিফ এসে বলল, ভাই গাড়ি রেডি, তাহলে দেরি না করে আমরা রওনা দিই। রাতুল মাথা নাড়িয়ে বিছানা থেকে নেমে চৈতির হাত ধরে রুম থেকে বের হয়ে কেয়ারটেকারকে সব কিছু দেখে রাখতে বলে গাড়িতে উঠে ওরা 4জন রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। বাহিরের তপ্ত রোদে চৈতির নাজেহাল অবস্থা। গাড়ির পেছনে রাখা টিস্যু বক্স থেকে রাতুল টিস্যু নিয়ে চৈতিকে নিজের দিকে ঘুরিয়ে মুখের নিকাবটা একটু তুলে সযত্নে ঘাম মুছে দিয়ে টিস্যুটা ফেলে দিয়ে আসিফকে বলল, আসিফ, এসিটার পাওয়ার বাড়িয়ে তোর ভাবির কষ্ট হচ্ছে। আসিফ এসির পাওয়ারটা বাড়িয়ে দিয়ে গাড়ির স্পিডটা বাড়িয়ে দিল যাতে তারা দ্রুত পৌঁছাতে পারে। রাস্তার যানজট হইচই পেরিয়ে তারা পৌঁছলো বাড়িতে। চৈতি আর রাতুল গাড়ি থেকে নামতে আসিফ বলল, ভাই, আপনারা থাকেন, আমি একটু পতিতালয়ের কাজটা দেখে আসি কতটা কি হলো। রাতুল বলল, আচ্ছা যা, তবে সাবধানে থাকিস, বডিগার্ড সাথে নিস, আর দরকার পড়লে কল করিস। ঠিক আছে ভাই, বলে গাড়িটি স্টার্ট দিয়ে আসিফ চলে গেল। আসিফ চলে যেতেই রাতুল আর চৈতি বাড়ির ভিতরে ঢুকে সোজা তাদের রুমে চলে গেল। আচ্ছা। রুমে আসতেই চৈতি বোরকা আর হিজাবটা খুলে আলমারিটা খুলে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে গেল। রাতুল বিছানায় হেলান দিয়ে বসলো। চৈতি শাওয়ার নিয়ে বের হতে রাতুল মুগ্ধ নয়নে তাকিয়ে রইল ভেজা চুলে। খুব স্নিগ্ধ লাগছে চৈতিকে, যেন কোনো এক আকাশের উপচেয়েও আসা বৃষ্টি পড়ছে। রাতুল বিছানা থেকে নেমে ধীরে পায়ে চৈতির দিকে এগিয়ে গেল। হুট করে পেছন থেকে চৈতির কোমরটা জড়িয়ে ধরে নাক ডুবিয়ে গন্ধ নিচ্ছে চৈতির ভেজা চুল থেকে। ঈর্ষায় কেঁপে উঠল চৈতি। রাতুল যেন সেই কম্পনটা অনুভব করলো। একটু পর রাতুল চৈতিকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। চৈতি যেন এখনো তবদা খেয়ে তাকিয়ে রইল রাতুলের যাওয়ার পানে। চারিদিকে ঈদ ঈদ আমেজ বেড়াচ্ছে। চৈতি ঘুমিয়ে আছে। ঘুমের ঘোরে কখন যে চৈতি রাতুলকে জড়িয়ে ধরেছে সে নিজেও জানে না। রাতুল ঘুম আড়মোড়া দিতেই টের পেল একটা নরম হাত তার শক্তপোক্ত শরীরটাকে আঁকড়ে ধরেছে। চকিত হয়ে তাকিয়ে দেখল চৈতি। ঈদের দিন এর থেকে আনন্দের আর কি হতে পারে। খুব ইচ্ছে হলো চৈতির কপালে তার অধরখানা ছুঁয়ে দিতে। আজ আর নিজেকে সংযত করল না, তার অধরখানা ছুঁয়ে দিল চৈতির কপালে। ঘুমের মধ্যেই কেঁপে উঠল চৈতি। রাতুল ঠোঁট কামড়িয়ে হাসে। মনে হলো চৈতিকে ডাক দেওয়ার, বরং বড্ড ভালো লাগছে তার ঘুমন্ত মুখটা দেখতে। রাতুল ধীরে বিছানা থেকে উঠে নেমে গেল ফ্রেশ হতে, নামাজে যেতে হবে। রাতুল খুব সাবধানে আলমারি থেকে জামা নিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। দ্রুত ফ্রেশ হয়ে সে একটা চিরকুট লিখতে বসে। চিরকুটটা লেখা হলে ভাঁজ করে রেখে দিল চৈতির হাতের মুঠোয়। সে ধীর পায়ে রুম থেকে বের হয়ে চলে গেল মসজিদের উদ্দেশ্যে। মসজিদের প্রাঙ্গণে এসে মনটাই শান্তিতে ভরে গেল। রাতুলের বুক ভরে নিঃশ্বাস নিল। তারপর মসজিদের কলের দিকে গেল উজু করতে। মসজিদের কলে উজু করাটাই এক ধরনের আনন্দ। রাতুলের মনে পড়ে ছোটবেলার কথা। যখন ছোট ছিল তখন মসজিদের কলে উজু করত আর একজন আরেকজনের গায়ে পানি ছিটিয়ে দিত। সোনালির সেই অতীতে মনে পড়তে হাসল রাতুল। ঠিক তখনই মাইকে বলে উঠল, এখনই ঈদের নামাজ শুরু হবে। আপনারা যারা এখনো মসজিদে আসেননি
তারা দ্রুত মসজিদে আসুন। রাতুল দ্রুত উজু করে মসজিদে ঢুকলো। একে একে সব মুসল্লিরা আসতে শুরু করলো মসজিদে। চৈতি ঘুম ভাঙতে দেখতে পেল একটা চিরকুট। চিরকুটের ভাঁজটা খুলে দেখতে পেল আমার জীবন সঙ্গিনী, তোমায় ঘুমের মাঝে রেখে যেতে মন চাইল না একটুও, তবু নামাজের ডাক এড়ানো যায় না। ঈদের নামাজ পড়তে যাচ্ছি মসজিদে, তুমি ঘুমিয়ে আছো একটুখানি হাসি মুখে। এই হাসি মাখা মুখটাই আমার জন্য ঈদের সবচেয়ে বড় উপহার। তুমি যখন উঠবে আমি হয়তো ফিরে আসবো না ও তখনও, তবু চিন্তা করো না, আমি ঠিক তোমারই কাছে ফিরবো। তোমার রান্নাঘরে গন্ধ হবে সেমাইয়ের, আমার মনে গন্ধ হবে তোমার ভালোবাসার। ঈদের প্রথম সালামটা তোমার জন্য রেখেছি, আর প্রথম দোয়াটাও, যাতে সারা জীবন এইভাবে তোমার পাশে জেগে থাকি আর কখনো না যাই চিরতরে কোথাও। ঈদ মোবারক, ভালোবাসি সব সময়। ইতি তোমার স্বামী, এমপি আহমেদ। চৈতির ঠোঁটের কোণে একটু হাসির রেখা দেখা দিল। চৈতি দ্রুত বিছানা থেকে নেমে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে সোজা রুম থেকে বের হয়ে চলে গেল রান্নাঘরে। সার্ভেন্টরা রান্না করছে। চৈতি যাওয়াতে ওনারা বললেন। কিছু লাগবে? চৈতি বলল, না, আমি সেমাই রান্না করব। কোথায় কি আছে আমাকে একটু দেখিয়ে দাও। ওরা একে একে সব দেখিয়ে দিল। চৈতি কোমরে ওড়না গুজে কাজ করা শুরু করলো। রাতুল মসজিদ থেকে বের হয়ে হাঁটা দিল বাড়ির দিকে। এমন সময় একদল বাচ্চারা এসে ঘিরে ধরল রাতুলকে সালামি দেওয়ার জন্য। রাতুল পকেট থেকে টাকা বের করে সবাইকে সালামি দিয়ে তারপর আবার হাঁটা ধরল বাড়ির দিকে। অবশেষে বাড়ি এসে পৌঁছাতে রাতুল স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর কলিং বেলে চাপ দিল। কলিং বেলের শব্দে ছুটে গেল চৈতি দরজার দিকে। দরজাটা খুলে দিতে রাতুল রুমের ভিতরে ঢুকতেই চৈতি সালাম দিল। রাতুল হেসে সালামের উত্তর দিয়ে তারপর পকেট থেকে একটা চেক বের করে চৈতির হাতে দিয়ে বলল, তোমার ঈদ সালামি, এটা আগে থেকেই চৈতির জন্য রেডি করা ছিল। চৈতি চেকটা হাতে নিয়ে অ্যামাউন্টটা দেখে নিয়ে অবাকের শীর্ষে চলে যায়। 5 লাখ টাকা সালামি। ঈদে ঈদে এত টাকা সালামি কে দেয়? চৈতি রাতুলের পিছু পিছু রুমে ঢুকে বলল, এত টাকা সালামি কে দেয়? আর আমি তো কোনো সালামি চাইনি। রাতুল ফিকে হেসে বলল, কে দেয় জানি না, তবে আমি আমার চৈত্ররাঙা আমার সবটা উজাড় করে দিতে চাই। চৈতি কিছু বলল না। চেকটা যত্ন করে আলমারিতে রেখে দিয়ে তারপর রুম থেকে বের হয়ে গিয়ে কিচেন রুমে ঢুকে সেমাই একটা পিরিচে করে নিয়ে গেল রুমে। পিরিচ ভর্তি সেমাইটা রাতুলের মুখের সামনে ধরল চৈতি। রাতুল অবাক হয়ে চৈতিকে জিজ্ঞেস করল, তুমি রান্না করেছো আমার জন্য? বিনিময়ে চৈতি একটু হাসে। রাতুল খুশি হয়ে পিরিচটা হাতে নিয়ে সেমাইটা মুখে দেয়। রাতুল চোখ বন্ধ করে বলে উঠল, পুরো অমৃত স্বাদ চৈত্ররাঙ্গা। চৈতি আবারও হাসলো। রাতুল বলল, এইভাবে হেসো না, আমি মরে যাব। চৈতি রাতুলের এঁটো করে রাখা পিরিচটা নিয়ে চলে গেল কিচেনে। পিরিচটা রেখে দিয়ে রুমে আসতে রাতুল বলল, চৈতি আজ সন্ধ্যায় রেডি থেকো, একটা পার্টি আছে, তোমাকে নিয়ে যেতে হবে। চৈতি আমতা আমতা করে কিছু বলতে নিলে রাতুল বলল, এত চিন্তা করো কেন, আমি আছি তো। বিশ্বাস নেই আমার উপর, ভরসা নেই আমার উপর? চৈতি মাথা নাড়িয়ে বলল, আছে। ব্যাস, তাহলে রেডি থেকো। চৈতি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সারাদিন দুইজন খুনসুটিতে পার করে কাটিয়ে দিল। চৈতি ধীরে ধীরে রাতুলের সাথে সহজে মিশে যাচ্ছে। সন্ধ্যা হতে রেডি হয়ে রাতুল আর চৈতি বের হয়ে পড়ে পার্টির উদ্দেশ্যে। সাথে আসিফও ছিল। চৈতির সিকিউরিটি নিয়ে কোনো রিস্ক রাতুল নিতে চায় না। পার্টিতে ঢুকতে নাহিদ হাসান এসে রাতুলের সাথে হ্যান্ডশেক করলো। তারপর বলল, কি এমপি রাতুল, আগামী এমপির নির্বাচনে তুমি দাঁড়াচ্ছ তো নাকি পালিয়ে যাবে? ঠিক বোধগম্য হচ্ছে না। রাতুল বাঁকা হেসে বলল, ওয়েট অ্যান্ড ওয়াচ। চৈতির দিকে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেকের জন্য। চৈতি হ্যান্ডশেক না করে সুন্দর করে সালাম দেয়। বাড়ানো হাত গুটিয়ে নিয়ে সালামের উত্তরে নেয় নাহিদ হাসান। রাতুল চৈতির কাঁধ ধরে এগিয়ে যায় বসার জায়গাতে। চৈতিকে বসিয়ে দিয়ে নিজেও বসলো। লাউড স্পিকারে গান বাজার ফলে চৈতির মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। রাতুল চৈতির দিকে ঠান্ডা সফট ড্রিম এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নাও, ভালো লাগবে। চৈতি রাতুলের হাত থেকে গ্লাসটা নিয়ে নিকাপটা একটু উঠিয়ে খেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চৈতির মাথাটা কেমন যেন করতে লাগলো। রাতুলের কাঁধে মাথা রেখে একা একাই হাসতে লাগে, কান্না শুরু করে দেয়। রাতুলের যা বোঝার ছিল বোঝা হয়ে গেছে।
1 মিনিটও দেরি না করে খুব সাবধানে সবার চোখে ফাঁকি দিয়ে আসিফকে নিয়ে বের হয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। আসিফ গাড়ি চালাচ্ছে আর রাতুল চৈতির পাশে বসা। চৈতি বসে বসে পাগলামো করছে। আসিফ চিন্তিত হয়ে বলল। ভাই, এটা কি হলো? রাতুল ঠান্ডা কণ্ঠে বলল। কিছু না আসিফ, আমার জন্য পাতা ফাঁদে আমি পা না দিয়ে চুইতি পড়েছি, সিম্পল। আসিফ চকিত হয়ে বলল। কি, আপনাকে ফাঁদে ফেলতে চেয়েছিল? হুম, এই বিষয়ে কাল কথা হবে, এখন দ্রুত গাড়ি চালা। আসিফ স্পিডে গাড়ি চালানো শুরু করলো। অবশেষে তারা বাড়ি পৌঁছলো। রাতুল চৈতিকে কোলে নিয়ে দরজার সামনে এসে হাতে থাকা চাবিটা দিয়ে দরজাটা খুলে বাড়ির ভেতরে ঢুকে চৈতিকে নামিয়ে দিয়ে দরজাটা ভালো করে লক করে চৈতিকে আবার কোলে তুলে নিয়ে হাঁটা দিল রুমের দিকে। রুমে নিয়ে এসে চৈতিকে নামিয়ে দিয়ে একটা তপ্ত শ্বাস ফেলে দরজাটা লক দিয়ে চৈতিকে রাতুল বলল। চৈত্ররাঙা, তাড়াতাড়ি বোরকাটা খুলে নিকাবটা খুলে ফেলো। চৈতি খিলখিল করে হাসছে। তারপর রাতুলের কাছে গিয়ে নেশা জড়ানো কণ্ঠে বলল। আপনি খুব পচা, আমাকে একটু আদর করেন না। রাতুল বলল। ঠিক আছে, আমি তোমাকে আদর করব, আগে তুমি বোরকাটা খুলে নিকাবটা খুলে নাও। চৈতি খুলবে না বলে পণ ধরেছে। রাতুল বুঝলো এইভাবে হবে না, তারই কিছু একটা করতে হবে ভেবে সে এগিয়ে এসে খুব যত্ন করে সবার প্রথম হিজাব খুলে দেয়, তারপর নিকাব খুলে, তারপর বোরকাটা খুলে দেয়। চৈতি একটা কাণ্ড করে বসে হুট করে রাতুলের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। রাতুল পুরো স্তব্ধ। সে চৈতিকে সরাতে চাইলেও চৈতি সরতে চাইছে না, বরং আরো গভীর হচ্ছে তাদের ওষ্ঠ চুম্বন। সকালে চৈতির ঘুম ভাঙে, আর ঘুম ভাঙতেই শরীরে এক তীব্র যন্ত্রণা বোধ করে। তারপর ধীরে ধীরে উঠে বসতেই তলপেটে চিনচিন ব্যথা হচ্ছে। ফ্লোরে তাকিয়ে দেখলো তার জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মাথাটাও অসহ্য যন্ত্রণা হচ্ছে। ওয়াশরুম থেকে পানির শব্দ হচ্ছে। চৈতি দু হাতে মাথাটা চেপে ধরল। ঠিক সেই সময় রাতুল ওয়াশরুম থেকে বের হয়ে আসে। এসে দেখে চৈতির এইরকম অবস্থা। সে দ্রুত এসে চৈতিকে জড়িয়ে ধরে বলে। চৈতি, কি হয়েছে বলো আমাকে। চৈতি ফুপিয়ে কেঁদে ওঠে। হুশ, কি হয়েছে, কাঁদছো কেন? পেটে কি বেশি ব্যথা করছে নাকি মাথা? আমি কিছু মনে করতে পারছি না। কি করেছি, কিভাবে কি হলো, কিছুই না। ইটস অল রাইট চৈতি, কি হয়েছে তাতে সমস্যা নেই। আমি মনে করিয়ে দিচ্ছি, তোমার জুসে কেউ একজন ড্রিঙ্ক মিশিয়ে দিয়েছিল, তাই কিছু মনে নেই। কিন্তু চৈতি কিছু বলার জন্য মুখ খুলতে নিলে রাতুল চৈতির মুখে আঙ্গুল দিয়ে বলল। "হুশ, আর একটা কথা নয়, কাল যা হয়েছে সেটা ভুলে যাও চৈতি। তোমার রেস্টের দরকার, রেস্ট নাও। কাল যা হয়েছে তার জন্য না তুমি দায়ী না আমি দায়ী, দুইজন কেবল পরিস্থিতির শিকার, আর কিছু না। চলো এখন ফ্রেশ হয়ে নেবে, নাস্তা করে কমপ্লিট বেড রেস্টে নেবে। রাতুল চৈতিকে কোলে তুলে নিতে গেল। আয়নায় রাতুলের পিঠটা চোখে পড়ে পিঠের নখের চিহ্ন। চৈতি রাতুলকে বলল। আপনার পিঠে? রাতুল ঠোঁট কামড়ে হেসে বলল। সুইটার, সব তোমার দেওয়া লজ্জা আড়ষ্ট হলো চৈতি। রাতুল চৈতিকে বলল, এখন লজ্জা পাচ্ছ কেন? কাল তো আমাকে গিলে খেতে লজ্জা পাওনি। ছি। রাতুল চৈতিকে ওয়াশরুমের ভেতরে নিয়ে দাঁড় করিয়ে বলল। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জামা কাপড় নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছি। চৈতি দরজা লক করে দিল। অনেকক্ষণ পর চৈতি দরজা খুলে হাত বাড়িয়ে দিয়ে বলল। আমার ড্রেস দিন। রাতুল ড্রেস দিল। তারপর ড্রেসটা পরে নিয়ে ওয়াশরুম থেকে বের হতেই রাতুল চৈতিকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। নিচ থেকে একজন সার্ভমেন্ট এসে খাবার দিয়ে গেল। রাতুল নিজেও খাচ্ছে, চৈতিকেও খাওয়াচ্ছে। খাওয়া শেষ হতে সার্ভেন্ট খাবারের ট্রেটা নিয়ে গেল। রাতুল চৈতিকে একটা নাপা খাইয়ে দিয়ে বলল। আমি যাচ্ছি, আসতে দেরি হবে। কোথায় যাবেন? ফিলিস্তিনের জন্য একটা প্রেস কনফারেন্স ডেকেছি, দেখি বাংলাদেশ থেকে কি করা যায়। আসছি, আল্লাহ হাফেজ বলে চলে গেল রাতুল। সারা দেশের আলোচিত সংবাদ সম্মেলন। ঢাকার একটি আভিজাত কনফারেন্স রুম, চারপাশে ঝকঝকে আলো। চ্যানেলের মাইক্রোফোনগুলোর ঠাসাঠাসি টেবিল জুড়ে। ক্যামেরার ফ্ল্যাশ বারবার ঝলসে উঠছে। সামনে বসে রাতুল। আজ তার চোখে সেই আগুন যেটা গোটা জাতিকে জাগিয়ে তুলতে পারে। পাশে বসে আসিফ, চোখে বিস্ময়। এই রাতুলকে সে কখনো দেখেনি। রাতুল ধীরে উঠে দাঁড়ায়। তার কণ্ঠ ভারী, চোখ দুটো টসমস করছে জলে। আজকের এই মঞ্চ থেকে আমি কোনো রাজনীতি করব না, আমি কোনো দানবীর সাজব না। আজ আমি এখানে একজন মানুষ হয়ে দাঁড়িয়ে আছি, একজন
মুসলিম হয়ে নয়, একজন ফিলিস্তিন হয়ে নয়, একজন মানুষ হয়ে। ঘর নিঃশব্দ। গতকাল রাত 3:47 গাজার এক মা, যার নামও আমরা জানি না, 3টা শিশুকে বুকের মধ্যে জড়িয়ে রেখেছিলেন। তার আশেপাশে চারদিকে ধ্বংসস্তূপ, আগুন আর কান্না। হঠাৎ একটা মিসাইল এসে সেই মায়ের বুকটাই উড়িয়ে দিল। 3টা শিশু ছিটকে পড়ল দূরে। কি ছিল তাদের অপরাধ? শুধু এই যে তারা মুসলিম? না, শুধু এই তারা বেঁচে ছিল ফিলিস্তিনে। রাতুল থেমে চোখ মুছে নেয়। আজ সেই মেয়েটি, সেই মা নেই, শুধু আছে শিশুগুলোর আতঙ্কিত চোখ। আমি যখন সেই ছবি দেখছিলাম, আমার নিজের স্ত্রী চৈতির মুখ মনে পড়ছিল। যদিও থাকতো সেইখানে, আমি কি বাঁচাতে পারতাম? আমি কি বলতাম ওর জীবন কম দামি? রাতুল কণ্ঠ একটু চড়িয়ে বলল, এই সভ্যতা কি এতটাই পচে গেছে যে রক্ত মুছে ফেলতে এখন জাতিসংঘের পাশ লাগবে? সবচেয়ে পাথর হৃদয় সাংবাদিকও তখন চোখ নিচু করে ফেলেছে। আমি জেনেছি আজ গাজার হসপিটালে ডাক্তার নেই। যাদের বাঁচিয়ে রাখা উচিত ছিল তারা নিজেরাই লাশ লাশ কবর খুঁড়ছে শিশুরা, নিজেদের মা বাবার জন্য। আজ শুধু খাওয়ার বয়সে তারা পেটের ক্ষুধায় কনক্রিট চুষে খাচ্ছে। আমি জিজ্ঞেস করতে চাই, মানবতা কোথায়? মিডিয়ার ক্যামেরা কই? পৃথিবীর বিবেক কই? একজন পুরুষ সাংবাদিক মাথা নিচু করে চোখ মুছল। আপনাদের কাছে অনুরোধ, এই সংবাদ কভার করবেন না ইস্যু হিসেবে, কভার করুন জীবন হিসেবে। একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনাদের নিজের বোনটাকে কবর দেওয়া হচ্ছে কবর না করেই, কারণ সে এলাকাতে আর মাটি অবশিষ্ট নেই। একবার ভাবুন, হাসপাতালের বেডে পড়ে থাকা ছোট্ট একটা শিশু বলছে, আমাকে বাঁচালে আমি বড় হয়ে ডাক্তার হব, আমার মতো আর কাউকে যেন মরতে না হয়। কিন্তু তাকে কেউ বাঁচাতে পারল না। রাতুল থামল, তার কণ্ঠ স্তব্ধ, চোখ দুটি লাল হয়ে উঠেছে। আজ বাংলাদেশ কিছু করতে না পারলেও চুপ তো থাকতে পারি না। আমি এই মুহূর্তে ঘোষণা দিচ্ছি, আমার ব্যক্তিগত ফান্ড থেকে একটি হেলথ রিলিফ টিম প্রস্তুত হচ্ছে, যারা সীমান্ত দিয়ে গাজাতে ঢোকার চেষ্টা করবে। সঙ্গে থাকবে ওষুধ, খাবার আর মানবতা। ঘর জুড়ে হঠাৎ করতালির রোল উঠল, কিন্তু সেটা যেন শোকের ভিতর এক প্রতিবাদের শব্দ। অনেকে চোখ মুছছে, কেউ কেউ দাঁড়িয়ে যাচ্ছে। আসিফ চুপচাপ বসে, কিন্তু তার চোখ ভেজা। এই প্রেস কনফারেন্স নয়, এটা আমার প্রাণ ভিক্ষা। এই সভ্যতার কাছে, এই দেশের কাছে, ফিলিস্তিনের মানুষের জন্য একটু কান্না ধার দিন, একটু প্রতিবাদ ধার দিন। ওরা আর পারছে না, এবার আমাদের পারা উচিত। রাতুল ধীরে বসে পড়ে। আর কেউ কোনো প্রশ্ন করল না, কোনো রিপোর্টার আর মাইক তুলল না। আজ শব্দ ছিল না, শুধু কান্না ছিল। রাতুল একটু থেমে আবার বলতে শুরু করলো, উই আর দ্য পিপল অফ বাংলাদেশ, উই আর নট জাস্ট এ ক্রাউড, উই আর এ স্টর্ম হোয়েন ইটস নিডেড, উই আর নট অ্যাফ্রেড অফ ডেথ, উই হ্যাভ সিন টু মাচ ব্লাড টু বি স্কেয়ার্ড অফ ইট নাও, সো ডোন্ট ট্রাই টু সাইলেন্স আস উইথ ফিয়ার, ইট ওয়ান্ট ওয়ার্ক। অর্থ, আমরা বাংলাদেশে বাস করা মানুষ, আমরা শুধু একদল জনতা নই, আমরা প্রয়োজনের ঝড়, আমরা মৃত্যুর ভয় পাই না। আমরা অনেক রক্ত দেখেছি, তাই এখন মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আমাদের ভয় দেখানোর চেষ্টা করো না, এটা কাজ করবে না। ইফ নিডেড উই উইল ব্লিড ফর প্যালেস্টাইন, উই উইল ক্যারি দেয়ার পেইন অন আওয়ার শোল্ডার্স অ্যান্ড দেয়ার ভয়েস ইন আওয়ার থ্রোট, আওয়ার হার্টস বিট উইথ গাজা, উইথ এভরি চাইল্ড হু ক্রাইস, উইথ এভরি মাদার হু ফলস। অর্থ, প্রয়োজনে আমরা ফিলিস্তিনের জন্য রক্ত দেব, আমরা তাদের কষ্ট আমাদের কাঁধে তুলে নেব এবং তাদের কণ্ঠ আমাদের গলায় ধারণ করব। আমাদের হৃদয় গাজার সঙ্গে কাঁপে, প্রতিটি শিশুর কান্নার সঙ্গে, প্রতিটি মায়ের দুঃখের সঙ্গে। আই অ্যাম আর্জিং, নো, আই অ্যাম ডিমান্ডিং, এভরি মুসলিম কান্ট্রি ওয়েক আপ, ইউনাইট, টেক ইমিডিয়েট অ্যাকশন। This is no longer just about politics. This is about humanity. If we can't stand up now, then when will we? অর্থ, আমি আহ্বান করছি না, আমি দাবি করছি প্রতিটি মুসলিম দেশকে, জাগো, এক হয়ে যাও, দ্রুত পদক্ষেপ নাও। এটা আর শুধু রাজনীতি নয়, এটা মানবতার বিষয়। যদি আমরা এখন দাঁড়িয়ে না পারি, তাহলে কখন পারব?
হিস্ট্রি নেভার ফরগিভস সাইলেন্স অ্যান্ড উই রিফিউজ টু বি দ্য সাইলেন্ট ওয়ান্স। অর্থ, মনে রেখো, ইতিহাস কখনো নীরবতা মেনে নেয় না এবং আমরা নীরব থাকতে অস্বীকার করি। রাতুল প্রেস কনফারেন্স শেষ করে আসিফকে নিয়ে বের হয়ে গিয়ে গাড়িতে উঠে পড়ল। আসিফ বলল, ভাই কাল ভাবিকে ড্রিঙ্ক খাওয়াতে পারে। খুব সিম্পল নাহিদ হাসান, ফাঁকটা ছিল আমার জন্য, কিন্তু ভুলবশত সেইটা চৈতির দিকে চলে যায়। শালা খানকির বাচ্চারে আমি পরে দেখে নিব। আসিফ, নাহিদ হাসানের বাড়ির সামনে লোক লাগাবি আর বাড়ির ভিতরেও লোক লাগাবি, যাতে 24 ঘন্টার খবর আমি পাই। ঠিক আছে ভাই, আমি করে দিব। গুড। এখন গাড়িটা ঠিকভাবে চালিয়ে নিয়ে যা পতিতালয়ে, দেখতে হবে ওদের কাজ কত দূর এগিয়েছে। আসিফ গাড়ির স্পিড বাড়িয়ে দিল। বিকেল হয়ে এসেছে। সব কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে রাতুল। ঘরে ঢুকেই দেখে চৈতি গভীর ঘুমে, মুখে প্রশান্তি, শরীরে একটা দুর্বলতা ছড়িয়ে আছে যেন। তাকে না ডেকে ধীর পায়ে আলমারির দিকে এগিয়ে যায়, জামা নিয়ে সোজা ওয়াশরুমে। ফ্রেশ হয়ে ফিরে এসে বিছানায় বসে চৈতির কপালে একটা হালকা চুমু খায়। চৈতি,